গুড আফটারনুন এই জন্য বিকজ সময় অনেকটা হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো আজকে আমাদের প্ল্যান ছিল সাফারিতে যাওয়ার। আমরা আগে থেকেই বুকিংটা করে রেখেছিলাম, ইনফ্যাক্ট 2700 আমরা পে করে রেখেছিলাম হোটেলে সাফারির টিকিটটা বুক করার জন্য। আজকে সকালে 8:30 নাগাদ জানতে পারি যে সাফারির টিকিট এনারা বুক করতে পারছেন না, বিকজ নর্মালি কি হয় যে আগে থেকে যারা ট্যুরিস্টরা আসেন এখানে এবং তারা সাফারির জন্য টাকা পয়সা দিয়ে রাখেন বুকিংয়ের জন্য, তো লোকাল কোনো একজন হোটেলের থেকে বা একটা লোকাল লোক গিয়ে ওখানে কাউন্টারে লাইন দিয়ে টিকিটটা কেটে নেয়। তো এটাই নর্মালি হয়। হাউএভার কি হচ্ছিল যে লোকাল লোকেরা লাইন তো দিচ্ছিল, কিন্তু তারা টিকিটটা নেওয়ার পরে ট্যুরিস্টদের এক্সট্রা চার্জ করছিল, 500, 1000, 2000 এরমভাবে চার্জ করছিল এক্সট্রা, জাস্ট লাইন দিয়ে টিকিটটা কাটার জন্য। তো ট্যুরিস্টদের ইনকনভিনিয়েন্স হচ্ছিলো, অবভিয়াসলি বুঝতেই পারছেন। তো অসন্তুষ্ট হচ্ছিলেন অনেকেই। তো সেজন্য কোনো একজন ট্যুরিস্ট এখানে লোকাল পুলিশ থানায় কমপ্লেন করেন এই জিনিসটার জন্য। দ্যাটস ওয়াই আজকে সকাল থেকে লোকাল লোকের আইডি কার্ড দেখিয়ে টিকিট কাটাটা এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। মানে কেউ লাইনে গিয়ে দাঁড়ালেই, এখানে হোটেলের লোকের সঙ্গে কথা বলে যা জানতে পারলাম, কেউ লাইনে গিয়ে লোকাল লোক দাঁড়ালেই ফার্স্টে তার আইডেন্টিফিকেশন কার্ড দেখতে চাইছেন পুলিশ, আর সেটা যদি লোকাল অ্যাড্রেস হয় তাহলে তাকে লাইন থেকে বার করে দেওয়া হচ্ছে। তো এই জন্য এক্সপেকটেশন হলো যে আমরা এই যারা ট্যুরিস্টরা এসেছি আমরাই এখানে লাইন দিয়ে দাঁড়াবো। এবার কাউন্টার খোলে সাফারির জন্য আপনার 1:45 নাগাদ, আর লাইনটা অনেক আগের থেকেই পড়ে যায়। সুতরাং আমাদের বলা হলো যে 12টা থেকে গিয়ে লাইনটা দেবেন, তো তাতে 1:45 নাগাদ টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিতে পারবেন। 2টো থেকে সাফারি শুরু। এটা আই থিঙ্ক এটা দিনের শেষ সাফারি, মোটামুটি 3 ঘন্টার মতন ঘোরান। তো এরপরে 10টা, 10:30টার পর থেকে যা রোদ বেরোয় এখানে, অ্যাটলিস্ট 2:30-3টে অবধি সে রোদটা থাকে, কাঠফাটা রোদ্দুর। 3টে থেকে টেম্পারেচার একটু কমে, তো ওর মধ্যে ওই রোদের মধ্যে দাঁড়িয়ে টিকিট কাটাটা একটুখানি প্রবলেম্যাটিক বলে আমাদের মনে হয়েছে। বাট সাফারিটা করতেই হবে। সো আমাদের যারা বন্ধুরা কলকাতা থেকে কালকে শিলিগুড়ি পৌঁছেছিল, তারা এখনও এই হোটেলে এসে পৌঁছয়নি। তো সেই জন্য প্ল্যান এটাই যে আপাতত অর্পণ গিয়ে লাইন দেবে। অর্পণ অলরেডি বেরিয়ে গেছে 12টা 5 নাগাদ। তো তারপরে যখন আমার বান্ধবীরা, তার হাজব্যান্ডরা আসবেন, তারা মানে জনে গিয়ে লাইনটা দেবে। অর্পণকে কেউজনকে রিলিজ করবে, সে দাঁড়াবে, তারপরে তৃতীয়জন গিয়ে তাকে রিলিজ করবে। সেরকমভাবে আমরা টিকিট কাটার প্ল্যানটা করেছি। তো এটাই হচ্ছে আপডেট অ্যাবাউট দ্য সাফারি। আমি এখন হোটেল রুমেই আছি, রেডি হয়ে বসে আছি, দেখে বুঝতেই পারছেন একদম তৈরি হয়ে বসে আছি। যখন বলবে বা যখন আমার বন্ধুরা এসে পৌঁছাবে তখনই আমরা বেরিয়ে যাব। এবার একটা কথা জানিয়ে রাখি, এই যে আমাদের হাই এক্সপেকটেশন ছিল ফ্রম স্টপ বাই জোন হোটেলটার জন্য থেকে, তো আমাদের ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি। যখন আমরা বুকিংটা করেছিলাম সেটাই বলা হয়েছিল যে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি হয়। এবার সকালে যখন আর ব্রেকফাস্টের সময় হচ্ছে সকাল 7টা থেকে 7:30 থেকে 10:30, তো আমাদের 9টা নাগাদ কল করে জানানো হয় যে ব্রেকফাস্ট রেডি আছে, আপনারা এসে খেতে পারেন। তো অবভিয়াসলি আমরা এক্সপেক্ট করেছিলাম যে বাফেই হবে। তো তারপরে যখন আমরা ব্রেকফাস্ট খেতে গেলাম দেখলাম বাফে কিচ্ছু নেই। ওনারা কমপ্লিমেন্টারি দিচ্ছেন শুধু একটা ভেজ স্যান্ডউইচ, একটা ননভেজ স্যান্ডউইচ, দ্যাটস ইট। বাকি যাই খাবো সেটা চার্জেবল। তো আমরা সেজন্য আমি একটা ব্রেড অমলেট অর্ডার করেছিলাম, যেটা নর্মাল আমাদের যে কলকাতার ঝুপড়িতে পাওয়া যায়, ব্রেডের ওপরে জাস্ট ডিমটা একটা ফেলিয়ে দেওয়া, মানে একসঙ্গে জোড়া লাগানো, ব্যাপারটা আলাদা আলাদা নয়। আর ব্রেড টোস্ট নয়, নর্মাল কাঁচা ব্রেড, তো একটু শ্যাকা। তো সেইটা 100 টাকা নিল। আর অর্পণের সকালে ডিম না হলে চলে না, তো 2টো ডিম সেদ্ধ অর্ডার করলো, সেটাতে পড়লো হচ্ছে চার্জ করলো 80 রুপিস। চা কফি এনারা কমপ্লিমেন্টারি দিলেন, আমরা কফি খেলাম, তো সেটা কমপ্লিমেন্টারি দিলেন, সেটার জন্য চার্জ করলেন না দেখলাম, বিকজ করলে একটা ঝামেলা তো আজকে হয়েই যেত। তো আর অর্পণ একটা চিকেন স্যান্ডউইচ খেলো, যেটা কমপ্লিমেন্টারি ছিল। তো এটাই হচ্ছে এখনকার আপডেট। বাকি আর কী কীরকমভাবে হচ্ছে সাফারি আলটিমেটলি করতে পারছি কি পারছি না, টিকিট পাচ্ছি কি পাচ্ছি না, সেটা আমি আপনাদের ভিডিওতে জানিয়ে দেবো। হাই এভরিওয়ান। সো আমার বন্ধুরা এসে গেছে, যেরকম আমি বলছিলাম আপনাদের। তো এটা হচ্ছে দ্য সেকেন্ড উইং অফ দ্য হোটেল। এদিকটা দেখুন, রুম নাম্বারস ডিফারেন্ট। আমরা 106তে আছি, উইচ ইজ অন দি আদার সাইড, ওই দিকটা। আর এটা হচ্ছে আরেকটা দিক। এদিকে রুমসগুলো মোরালেস সেম, মানে ফ্যামিলি রুমে আমি আছিলাম, আর আমার ফ্রেন্ডসরাও ফ্যামিলি রুমে নিয়েছে। দিস ইজ ওয়ান অফ দ্য রুমস, ফ্যামিলি রুম। বাট এই রুমটা আই থিঙ্ক ইটস বিগার দ্যান আমার নিজে যেটা আছি। এটা স্পেসটা যথেষ্ট বেশি।
সেম সেট আপ, একটা কিং বেড, একটা সিঙ্গল বেড, আর এখানে চেয়ারটা ইজ ডিফারেন্ট। অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য স্টার্স অফ দ্য শো। এটা হচ্ছে আমার ফ্রেন্ড পলুমির মেয়ে, অ্যান্ড দিস ইজ পলুমি, উই আর ওয়েটিং ফর হার। ওর হাজব্যান্ড আর আমার আরেকটা ফ্রেন্ডের হাজব্যান্ড গেছে এখন অর্পণকে ধরতে, বিকজ অর্পণ ইজ ইন দ্য কিউ। দিস ইজ দ্য ওয়াশরুম। সো দিস ইজ মোর অর লেস সেম, এটা সেমই আছে, এটার স্পেসটা সেম দুটো ওয়াশ বেসিন অ্যান্ড অল। অ্যামেনিটিস যা আমরা পেয়েছিলাম এখানেও সব সেম, অনলি ডিফারেন্স ইজ দিস চেয়ার। আমরা যে চেয়ারটা পেয়েছি সেটা নিচে আই থিঙ্ক ডাইনিং এরিয়া থেকে তুলে আনা হয়েছে। এই পলুমির লাগেজ প্রচুর, ও কি নিয়ে এসছে, কি ভরে এনেছে জানি না। ওর একটা ব্যাগ আমার কাছেও আছে, which I'll hand over. So ওরা এসছে হচ্ছে আর্টিগাতে, তো অনেকজন আছে, দুটো বাচ্চা আছে অ্যান্ড 4 জন অ্যাডাল্ট। সো হ্যাঁ একটু প্রবলেম হয়েছে অবশ্য, বাট দেয়ার জার্নি ওয়াজ ওকে। না তোমাদের জার্নিটা কেমন? রাইড ওয়াজ গুড? রাইড ওয়াজ গুড। সো আমাদের মতো কিছু ইস্যুস ওরা হয়তো ফেস কিছুটা কম করেছে, বিকজ আই অলরেডি টোল্ড দেম টু অ্যাভয়েড দ্যাট সুরজাপুরওয়ালা টোল রুট। সো আই বিলিভ দে হ্যাভ ডান দ্যাট। আর ওরা ফুলবাড়ি ছিল, ওরা আমাদের মতো শিলিগুড়িতে স্টে করেনি। তো অ্যারাউন্ড 12:30 ওরা এখানে পৌঁছেছে। দে স্টার্টেড অ্যাট 10:30, মোটামুটি 2 ঘন্টা লেগেছে ওদের আসতে। What is your name? Mritvika. Mritvika. Hi Mritvika. Wow, my mother also has a selfie stick. Right, yeah. I was just going to see what she has. So এইটা হচ্ছে আমার আরেকটা বান্ধবী, তার রুম 112। তার পুচকের সঙ্গে এখনই আপনারা দেখা করলেন, মৃত্বিকা। দিস ইজ দেয়ার রুম, এটা একটু ছোট। হাই, দ্যাট ইজ মৃদুস্মিতা, আমার আরেকটা ফ্রেন্ড যার কথা আমি বলছিলাম। অ্যান্ড এই রুমটাও দেখুন একটু ছোট, দিস ইজ জাস্ট লাইক আমাদের রুম। পলমির রুমটা অনেক বেশি বড়। ওকে আমার আরেকটা বন্ধুর নাম হচ্ছে পলমি। সো দ্যাটস ইট। এরপর আমরা দেখি যে কখন কি টিকিটস পাওয়া যাচ্ছে। অতন আপাতত ওখানে ওয়েট করছে। সো লেটস সি। Bye. Bye. You're recording? Yes, I was. Yes, easy. তুই খাবি না কিছু? এসব করিস না। So আপাতত বাচ্চারা খেতে বসেছে। So this is what they're having. Moong dal, which is a bit lumpy, তাই না? Lumpy, and then this is the aloo bhaja we got. It is not basically aloo bhaja, it's aloo চচ্চড়ি I can say. Because aloo bhaja এরকম আমরা দেখিনি। And মৃদুস্মিতা খুব ব্যস্ত নিজের মেয়েকে খাওয়াতে, and you can see what the little girl is doing there. Not eating at all. Not eating at all, think নখরা করছে। না আমি খাচ্ছি না বল। So how is the food? It's good or what? It's good. It's good. Okay. Yes, yummy. ডালটা একদম Aloo bhaja পাতলা। is spicy, but it's good. Okay. আলু ভাজা is spicy, but ডালটা is very plain. আমি কিছু খাচ্ছি না। আর এখানে 2 ভদ্রমহিলা আমার 2 বন্ধু খাচ্ছে, তাদের কচি কাচারা খাচ্ছে। বাকি I am not eating. And that's fine. এখানে আমার ফ্রেন্ড মৃদুস্মিতা একটা ব্লগ করার চেষ্টা করছে, জাস্ট লাইক মি। আর ও আসাম থেকে বিলং করে বলে আপনারা প্রপার বাংলা কিন্তু খুব একটা মুখে শুনবেন না, তো বি রেডি ফর দ্যাট। আমরা এখানে পৌঁছে গেছি সাফারি জায়গায়। এখানে দেখতে পাচ্ছেন কতটা ভিড় রয়েছে। আমাদের হোটেল থেকে স্টপ বাই জোন থেকে এটা মোরালেস 500 মিটার্স, মানে ওয়াকিং ডিস্টেন্স, বাট স্টিল আমরা একটু বেশি মানে বিলাসিতা করার জন্য গাড়ি করে এসেছি এসিতে। আর পেছনে বাচ্চাগুলো বহুত শয়তানি করছে, আপনারা সব শুনতেই পাচ্ছেন। তো অর্পণ ওইখানেই ভিড়ে কোথাও একটা দাঁড়িয়ে আছে, এখন ওকে স্পট করা যাচ্ছে না। তো আমাদের টোটাল 2700 মানে 2700 টাকা লাগলো একটা জিপ বুক করতে। ওটাতে আমরা যাবো, ওটা 6 সিটার, বাট 2টো বাচ্চা আছে, ওনারা অ্যাডজাস্ট করে দেবেন বলছেন। 5 বছর অবধি বাচ্চার জন্য কিন্তু কোনো ফিস লাগে না, কোনো ভাড়া নেই। বাট আরেকটা বাচ্চা 5 বছরের উপরে, সেই জন্য আমরা ওটাকে অ্যাডজাস্ট করিয়ে নেব। দ্যাট ওয়াজ দ্য কমিটমেন্ট যেটা আমাদের দেওয়া হয়েছে। তো এইটাই হচ্ছে এখানকার অবস্থা, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড়।
এরপরে নেক্সট চেক ইন তখন করব যখন আমরা গাড়িতে উঠে যাব। ও আচ্ছা, আমরা উঠে গেলাম সাফারিতে। সাফারির অবস্থা খুব খারাপ, খুবই ছোট জায়গা। এখানে আমার বন্ধুরা বসে আছে, এখানে আমার পৌলমীর হাজবেন্ড, এখানে অর্পণ, মাঝখানে দুটো কচি কাঁচা বসেছে, আমি দেখাতে পারছি না। রাস্তার অবস্থা খারাপ, এই অবস্থা। আর আমরা একদম ফ্রেশে বসে আছি। তো আপাতত এই। আর আমাদের আরেকজন যিনি আছেন সঙ্গী, মৃদুস্মিতার হাজবেন্ড, ওকে অন্য গাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সো লেটস সি কেরম আমরা সাফারি কেমন এনজয় করতে পারি কি না, বিকজ আমাদের দাঁড়াতে হবে ফর দ্য ভিউ। এখানে আবার চাঁদার জন্য আমাদের দাঁড় করানো হলো, জানি না এটাই এখানকার প্রথা কিনা। ও বাও, এখন আমরা চেক ইন করে গেছি কাইন্ড অফ, আমাদের টিকিটসগুলো চেক করে নিয়েছে। এখন আমরা জাস্ট এন্ট্রি করলাম, সুতরাং এখানে আমরা দাঁড়াতে পারি। তো দাঁড়িয়ে দেখুন অসাধারণ লাগছে, দেখুন অসাধারণ লাগছে। জঙ্গলের ভিতরে আমরা যাচ্ছি। বাট হ্যাঁ, এখানে আমাদের যে ডিসক্লেমার দেওয়া হয়েছে যে প্যান্টের পিছনের পকেটে বিশেষ করে ছেলেরা যারা মানি ব্যাগ বা ফোন ক্যারি করেন তারা করবেন না, বিকজ এখানে কিন্তু পড়ে যাওয়ার খুব ভয়। আর রাস্তা কিন্তু খুব বাজে, ভিডিও যেরকম নড়ছে দেখতে পাবেন। এই হচ্ছে আমাদের অবস্থা, দেখে নিন। পলমি কি বলছিস? সেলফি দাঁড়াতে পারছি না। এখানে পলমির সেলফি তোলার খুব ইচ্ছা, বাট মনে হয় সেলফি তুলতে গেলে আমরাও ফটোশপ হয়ে যেতে পারি, সুতরাং সেই রিস্কটা আমরা নেব না। check with my binoculars. Can you see? আরে আমি তো পারছি না, এখান থেকে ওইটা ভেঙে গেছে, আমি বললাম। Can you see that? What's your name, uncle? Arpan. Arpan. What do you want? Tell me. হ্যাঁ, রেডি স্টুডিয়াম। এখানে আমরা একটা এতক্ষণ ময়ূর স্পট করতে পেরেছি। আমি বসতে পারি প্লিজ। It's here. আমাদের গাছের জন্য দেখতে হবে, একটু এগো না গো। আমরা নিচে রাখতে পারবো না? না। ওই তো দেখেছো? হালকা একটু এগো। হ্যাঁ, বাস। হ্যাঁ, একটা পিকক দেখা গেছে এখানে ফাইনালি। You can see now? See? I can see. হ্যাঁ, দেখতে পেয়েছি। Look at the camera. But the trail is not ubra khabra anymore. হ্যাঁ আছে, বাট কম। এরপরে আমাদের ট্রাইবাল ডান্স দেখাবো। হ্যাঁ, হোটেলে ট্রাইবাল ডান্স। হোটেলে না, এইটা না, সেটা আমরা বললাম আমরা নেব না, বলছি নিতে তো হবে। সে কি এ কি তো দেখাটা হচ্ছে আমাদের উপরে। কতক্ষণ দেখবো? তাই নাকি? তো ওখানে গিয়ে তাহলে মিট করাবে। 500 টাকা। 500 টাকা দেখতেই
না 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 মানে পেমেন্টটা পেমেন্ট কম্পালসারি, দেখানো রাখাটাই নট কম্পালসারি। তো এখানে একটা খবর জানতে পারলাম যে ট্রাইবাল ডান্সের জন্য 500 রুপিস করে চার্জ করা হয়েছে। ট্রাইবাল ডান্সের পেমেন্টটা ইজ কম্পালসারি, দেখাটা আপনার ওপরে। তো এটা ম্যান্ডেটরি কেন, উই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি ক্লু। ম্যান্ডেটরি কিছু করা উচিত না ট্যুরিস্ট স্পটে। আমার ইচ্ছা, আমি পয়সা দেবো আর আমি কি দেখবো। সো দিস পয়েন্ট নিডস টু বি নোটেড, এটা নোট করে রাখবেন এখানে আসলে অবশ্যই। আর আপাতত একটা ময়ূর ছাড়া আমরা কিছু সেরকম স্পট করতে পারিনি। আর এখানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। ওয়াও, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চা বাগান শুরু হয়ে গেছে। এর আগে যে ফরেস্টটা আমরা দেখেছিলাম, এখানে গাইড দাদা বলছেন যে ওগুলো ম্যানমেড ফরেস্ট, বাট ওখানেও সাইটিং হয়। এখন দুটো গ্রাম পড়বে বসতির জায়গা, ওর পরে অ্যাকচুয়াল মানে ন্যাচারাল ফরেস্ট যেটা, সেই ন্যাচারাল ফরেস্টটা পড়বে। এখানে বাড়ি যেগুলো দেখলাম সেগুলো মোটামুটি আপনার একটু উঁচুতে আছে, একটু হাইটে রয়েছে। অ্যান্ড দাদা বললেন যে হাতির জন্য ওগুলো ওরকমভাবে রয়েছে। প্লাস ম্যানমেড ফরেস্ট থেকে কিছু গাছ অকশনের জন্য বিক্রি করার জন্য এই এরিয়াটায় আনা হয়, যেখানে বসতি রয়েছে। তো এই বসতির এখানেই ফরেস্ট অফিসার থাকেন। তো ন্যাচারাল ফরেস্টে আমরা এখনো ঢুকিনি, ওটা ঢুকবো। আপাতত এইটাই দেখতে পাচ্ছি, যা দেখতে পাচ্ছি। रास्ते में ही डर गई थी वो, और मतलब जंगल तो छोड़ दो। हाँ, रात में। अच्छा আচ্ছা, তো দাদা বলছেন সন্ধ্যে 6টার পরে। আচ্ছা, এই গ্রামটা যে দেখা যাচ্ছে সন্ধ্যে 6টার পরে সোলার কারেন্ট আসে। এটার আশপাশটা আপনার ইলেকট্রিক তার দিয়ে পুরো ঘেরা রয়েছে, বিকজ এখানে ধান চাষ হয়। আর ইলেকট্রিক তার দিয়ে ঘেরা দেখতেই পাচ্ছেন ইলেকট্রিক তারটা, জাস্ট বিকজ এখানে যাতে বন্য পশুর কোনো রকম মানে হাতি বা বাইসন কিছু এসে অ্যাটাক না করে। তো সেইটাই হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড গ্রাম যেটা দাদা বলছিলেন বসতিটা, এটা হচ্ছে সেইটা। আচ্ছা, জঙ্গলের মাঝে এরকম বসত বাড়ি মানে খুবই অ্যাডভেঞ্চারাস ব্যাপার। যদিও আমরা এত নড়তে নড়তে যাচ্ছি, অ্যাডভেঞ্চারটা একটু কমই লাগছে। মহাবেল তো দেখিনি দাদা। আচ্ছা, মানে বেলের থেকে বড় মহাবেল। আচ্ছা, দাদা আমাদের মহাবেল দেখাবেন, তো সেইটা দেখার অপেক্ষায়। এগুলোকে মহাবেল বলে। এত বড় বেল? পুরো জঙ্গল আছে 963 বর্গ কিলোমিটার। নেপাল, ভুটান আর কি আসাম কানেক্ট করছে এই জঙ্গলটা, রাইট? ও আসামকে কানেক্ট করছে। আচ্ছা, এটা হচ্ছে বিশাল বড় জঙ্গল, দাদারা বলছেন অনেক কিছু কানেক্ট করছে নেপাল, ভুটান, আসাম। আর এটা হচ্ছে আমরা ন্যাচারাল জঙ্গলে এসেছি। হ্যাঁ, জঙ্গলটা পুরো ঘেরা, এটা দাদারা বলছেন নদী নালা রাস্তা সব দিয়ে। আর এটা হচ্ছে ন্যাচারাল জঙ্গল, এসে গেছি পুরো ঠাসা একদম গভীর জঙ্গলে ঢুকেছি এখন আমরা। মৃদুস্মিতা পিছনে ব্লগিং করছে, তো প্লিজ ওটাকে মাইন্ড করবেন না। ও নিজের মতো কথা বলবে, একটু মাঝে ডিস্টারবেন্স হতে পারে, বাট দ্যাটস ফাইন। তো সেটার জন্য একটুখানি ক্ষমা করে দেবেন। একটা কথা, এই জিপে সাফারি করতে এসে কেউ যদি সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে তাকে একটা অস্কার ডেফিনেটলি দেওয়া উচিত। দাদারা বলছেন এখনো কিছু দেখা যায়নি। তো এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোর এরিয়া। এখান থেকে মানে
প্রাণীরা যাতায়াত করে মানে ক্রস করতে পারে, শুধু এখানে চান্সেস বেশি থাকে। দ্যাটস ওয়াই সামনের গাড়িটাও ওয়েট করছে, আমরা একটু ওয়েট করব ইন কেস যদি কিছু দেখা তাহলে যায়। আপনারা যদি ইয়ে না করেন আমরা সবার লাস্টে যাব। আচ্ছা, আমরা সবার লাস্টেই যাব, ট্রাইবাল ডান্স আমাদের দেখার কোনো ইয়ে নেই আপাতত। দূরে ময়ূর এখানে সামনে কোর এরিয়া, ওনারা বারবার করে বলছেন এখান থেকে যাতায়াত করে, সুতরাং দেখার প্রবাবিলিটি এখানে বেশি। দ্যাটস ওয়াই ইফ উই রিচ দ্য ট্রাইবাল ডান্স এরিয়া একদম লাস্টে, এখানে আমরা ওয়েট করতে পারি, ওনারা ওয়েট করবে। চুপচাপ থাকতে হবে, চেঁচামেচি চলবে না। মানে জঙ্গলে একটু আওয়াজে ইকো হয়ে যায়। তো এখানে চেঁচামেচি করা মানা, বিকজ এখানে সামনে থেকে শুরু হচ্ছে কোর এরিয়া। যেগুলো সামনের জিপটাও এখানে দাঁড় করানো আছে জাস্ট ফর দ্যাট রিজন, বিকজ আমরা কিছুই দেখতে পাইনি। তো পিছন দিয়ে আমরা এলাম। সেই গাড়িটা আছে, এটা জিপ। আচ্ছা, দাদা এখানে বলছেন যে এই জঙ্গল সাফারির সঙ্গে ওয়াচ টাওয়ার যেগুলো, সেগুলোর প্রাইসটা ইনক্লুডেড নয়, ওটা আলাদা করে নতুন পাড়ায় এসে কাটতে হবে, সেই বুকিংটা করতে হবে ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য। আর ইদানিং এখানে জঙ্গলে বাইসনের দৈরাত্ম্যটা বেড়েছে, বাইসন প্রায় 3টে জিপসিকে উল্টে দিয়েছে, আর হাতি এখানে বেসিক্যালি গাড়িগুলোকে তাড়া করে। তো এগুলো দাদা এগুলি বলছিলেন। তো আপাতত এখানে বেশ কয়েকটা জিপ দাঁড়িয়ে ছিল, আমাদের জিপটাও দাঁড়িয়ে আছে করে, বাট আমরা কিছুই এখনো সাইটিং করতে পারিনি আনফর্চুনেটলি। বাকি জিপগুলো চলে গেল, বাট আমরা স্টিল এখানে ওয়েট করছি। দাদারা বলছেন যে ওনারা এখন জায়গা ছাড়বেন না। আর ট্রাইবাল ডান্সের সময় হচ্ছে মোটামুটি 4:30। তো আমাদের খুব একটা ইন্টারেস্ট নেই ট্রাইবাল ডান্স দেখার, জঙ্গলের যদি ট্রাইবাল ডান্স দেখতে হয় তাহলে জঙ্গল দেখার সময়টা আমাদের কার্টেল করতে হবে, যেটা আমরা কম্প্রোমাইজ করতে চাই না। দ্যাটস ওয়াই আমরা দাদাদের বলেছি যে একদম লাস্ট মোমেন্টে আমরা ট্রাইবাল ডান্সে ঢুকবো, যতটা সময় আমরা এখানে স্পেন্ড করতে পারি এই জঙ্গলে ততটাই আমরা করার চেষ্টা করবো। এই অর্পণ দাঁড়িয়ে আছে ওখানে ভিডিও করছে, দেখতেই পাচ্ছেন। ও অর্পণের বসার সুযোগ হয়নি, এতটাই কনজেস্টেড সাফারি জিপটা, তো সেই জন্য অর্পণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো সাফারিটা কাটাচ্ছে। বাট একটাই প্রবলেম, এখানে দাঁড়ালে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে জিপসিতে ট্রাভেল করাটা ইটস ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। আর এখানে একটু নিস্তব্ধ থাকতে হয় দাদারা বলেছে, বাট বাচ্চাদের সঙ্গে নিয়ে ট্রাভেল করলে বুঝতেই পাচ্ছেন বাচ্চারা অতটা কোঅপারেটিভ হয় না। তো এখানে আস্তে করে কথা বলার কারণ এই জন্যই, বিকজ জঙ্গলে আওয়াজ একো হয়, চুপচাপ না থাকলে মানে সবাই মানে ভেতরে প্রাণীরা জেনে যেতে পারে যে আমরা এখানে আছি। তো ইদার তারা বেরোবে না, ওর তারা বেরিয়ে মানে অ্যাটাক করতে পারবে, সামথিং অফ দ্যাট সর্ট, তাই দাদারা মানা করছিলেন। এখনো আছে ডান দিকে। আছে এখনো আছে, দুটো ময়ূর আছে, কালো কালো দুটো, আর পিছনে দেখো। হ্যাঁ দেখেছি। ওই তো হ্যাঁ রাইট। এই লেপার্ড আছে, এই চুপ লেপার্ড আছে, মানে লেপার্ড আছে, দাঁড়া দুটো হরিণ ক্রস করলো, দাদারা বলছেন মেবি লেপার্ড আছে আশেপাশে, তাই হরিণগুলো ওরকম ভাবে ক্রস করছে। লেপার্ড আছে হরিণ কোথাও তো দেখতে পাচ্ছি না, মামা কোথায়? এই ছাড়া আমি দেখতে পাইনি। ওই আরেকটু আগে দিন, একটু গাছের গোড়ে দিয়ে বসে। ওই আবার পার হচ্ছে। হ্যাঁ ওটা দাঁড়িয়ে আছে, তো এটা পার হচ্ছে না, দাঁড়িয়ে আছে। হরিণ দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে, অনেক দূরে রে, আমি তো দেখছি দাঁড়িয়ে আছে। নিচে নামে তবে তো দেখবে, নিচে প্রচুর দূরে, আসবে না সেরকম। ওইদিকে যেতে দেবে না। নামবে না, ভর্তুকি নামবে কি? জঙ্গলে ফিলিং নিবি না? স্পটেড ডিয়ার, বার্কিং ডিয়ার আর সাম্বাল ডিয়ার। আচ্ছা, তো দাদা বলছেন এখানে 3 রকম ডিয়ারই দেখা যায়, যে 3 রকম মেনশন করলাম এখনই।
তো এখানে থেকে এই ট্রেলটাতে আমরা ফোকাস করে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি যদি কিছু হয়। যেরকম দাদা বললেন যে এখানে অনেক সাইটিং হয়, বিকজ এটা হচ্ছে জঙ্গলের কোর এরিয়া, খুব ডেন্স ফরেস্ট ওখানে। তো আমরা এক্সপেক্ট করেছিলাম, যেহেতু হরিণগুলো দৌড়াদৌড়ি করছিল, এবার এক্সপেক্টিং কি মেবি আশেপাশে লেপার্ড আছে বা কিছু আছে শিকারি জন্তু, যার জন্য হরিণগুলো লাফালাফি করছে, বাট সেরকম কিছু তো দেখতে পেলাম না এখানে। তো এখানে আরও কিছু জিপিসি দাঁড়িয়ে আছে, তারাও কিছু সাইটিং করার চেষ্টা করছে, বাট আমাদের ভাগ্যে অ্যাটলিস্ট হরিণটা ছিল। আর আরেকজন যদি মানে আমাদের এখানে ড্রাইভ করে নিয়ে এসছেন জিপসি চালক যিনি আছেন, উনি এখানে অনেক মেডিসিনাল প্ল্যান্টের কথা বলছিলেন, যে এখানে প্রচুর মেডিসিনাল প্ল্যান্টস আছে যেগুলো মানে আপনার কথা বলতে বলতেই আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা হরিণ এখানে বেরোচ্ছে। এই নিচে না বিয়ার না তো দেখতে পাবো, এটা হরিণ, এই যে দুটো বেরিয়েছে, দুটো হরিণ বেরিয়েছে। আরে তোমরা নিচে নামো। হরিণ 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 দুটো হরিণ এখানে যাচ্ছে। দেখতে পাচ্ছি কেজি which class is studying in? I'm in class 5. হ্যাঁ? Class 5. আরেকটা বের হচ্ছে, আরেকটা থেকে দেখতে পাচ্ছি বাবা। তিনটে হলো। এটা তো ময়ূর হচ্ছে। না না, তিনটেই হরিণ। তিনটেই হরিণ দেখি বোঝা যাচ্ছে। আমাদের এই জঙ্গলে গরুমারা নামটা হয়েছে একটা নাথোয়াট আছে, যেটা হচ্ছে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার হয়ে যেতে হতো। তখন তো টুরিস্টের ব্যাপার ছিল না, গাড়ি ঘোড়ার সেরকম ছিল না। ওই সব এদিক থেকে ক্রান্তি বলে একটা হাট আছে, ওই হাটের থেকে নাথোয়াটে নিয়ে যেত। আস্তে আস্তে ফিরতে রাত্রি হয়ে যেত, তো ওই বাংলোর সামনে গাছের মধ্যে গরুগুলোকে বেঁধে ওরা গাছের উপরে থাকতো। তো রাত্রি যেতে পারবে না, না ভয়। সকালে উঠে গরু নেই, একটাও গরু নেই, বাগে নিয়ে গেছে। এক সময় রয়্যাল বেঙ্গল টাইগার ছিল এই জঙ্গলে ছিল, তখন এখন একদমই নেই না, না, বুঝতে পারছিস তো? এই জন্য গরু মারা নামটা হয়েছে। ওই গরুগুলা যখন নাই, আচ্ছা, তখন থেকে গরু মারা। গরু মায়ের খায়নি তো, কিছু পড়ে থাকতো মরে। এক সময় রয়্যাল বেঙ্গল টাইগার ছিল আমাদের এখানে। আচ্ছা, এখন আর নেই। তো অনেক দিনের ঘটনা, হয়তো 50 ব্রিটিশ পিরিয়ডে ছিল, তখন তার তো বসেছিল। আর যেই গ্রাম দুটো দেখলেন, ব্রিটিশ পিরিয়ডে ওদেরকে আনা হয়েছিল এই জঙ্গলটাকে দেখাশোনা করার জন্য। ওরা এখনো দেখাশোনা করে, ওনাদেরকে বলছে তোমাদেরকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, যাবে না ওনারা এখানে থাকতে থাকতে। আরেকটা হরিণ, মানে বংশ পরাক্রমে এখানেই রয়ে গেছে। আরেকটা হরিণ বের হচ্ছে। এখানে সাফারি করুন, সবচেয়ে বড় লম্বা সাফারি আমাদের এলাকায়। সব থেকে লম্বা বড় সাফারি আমাদের এখানে লাটাগুড়িতে। এখানে আমাদের ড্রাইভার দাদা, আমাদের গাইড দাদা বলছেন। একটু নেমে পড়লাম, অনেকক্ষণ ধরে এখানে গাড়ির ভেতরে দাঁড়িয়ে বসে আছি, একদম ভালো লাগছিল না। এবার নিচে নেমে মনে হচ্ছে যেন একটা আলাদাই দুনিয়ায় চলে এসেছি। এই জঙ্গলের ট্রেলে পায়ে হাঁটা, তারপরে ওইদিকে দূরে যেখানে দেখুন ঠিক ওই জায়গাটায় দুটো হরিণ, ওটা কিন্তু দুটো হরিণ। তো যে সামনে মানে যেই মাটিতে আমি দাঁড়িয়ে আছি, সেই মাটিতে দুটো বন্য প্রাণীও দাঁড়িয়ে আছে, ছাড়া মানে জুয়ের মধ্যে নয়, মানে খোলা বন্য প্রাণী, বন্য হরিণ। এটার একটা আলাদাই একটা এটা এক্সপিরিয়েন্স। তো সেজন্য আমি বারবার বলবো যে ডেফিনেটলি আসবেন। হ্যাঁ, জিপ সাফারিটা একটু আনকমফোর্টেবল হতে পারে, বাট ইটস হাইলি রেকমেন্ডেড। এখানে আসুন, এই এক্সপিরিয়েন্সটা নিন, মন ভরে এখানে এই এত সুন্দর গ্রিনারিটা দেখুন, পরিষ্কার হাওয়া বাতাস খান। বন্যপ্রাণী কিছু দেখতে পেলে তো সেটা চেরি অন দ্য টপ। আর এখানকার যারা দাদারা আছেন, যারা আমাদের নিয়ে আসছেন, তারাও প্রচণ্ড হেল্পফুল অ্যান্ড খুবই ইনফরমেটিভ। তারা প্রচুর ইনফরমেশন আমাদের দিচ্ছেন এখানকার সম্পর্কে। তো ডেফিনেটলি আসতে হবে, দেখতে হবে, উপভোগ করতে হবে অ্যান্ড এনজয় করতে হবে। ইটস আ মাস্ট কাম, হাইলি রেকমেন্ডেড। আমি রেকমেন্ড করবো, সে আপনারা বন্যপ্রাণী দেখতে পান না পান, ডেফিনেটলি একবার তো আসা উচিতই। একটু দাদা, কোন দিক দিয়ে যেতে হবে যদি গাড়ি করে আসি? আমরা লাটাগুড়ি হয়ে চালসা হয়ে মালবাজার হয়ে যেতে হবে। হ্যাঁ, তাহলে আগে পড়বে। আচ্ছা, শালুগাড়া। হ্যাঁ, আচ্ছা, মানে শালুগাড়ায় কি গ্যাঞ্জামটা আছে পাবেন না। নরমালি?
আমরা এদিক দিয়ে গেলে ভিউটা ভালো পাবেন, আবার এই দিক দিয়েও যাওয়া যাবে, এই দিক দিয়েও ভিউটা ভালো পাবেন, যেরকম আমাদের গজলডোবাটা পাবেন এদিক দিয়ে গেলে, এরকম সিস্টেম করতে পারেন। আপনাদের এদিক দিয়ে ঘুরে গজলডোবাটাও ঘুরতে পারবেন। আর শালুগড়ে কি আছে মানে পাখি যেমনি বলে অনেক রকম অনেক আছে, রকমের পাখি আছে, সাদা রঙের ময়ূর, বহুত পাখি আছে। আর এমনিতে জন্তু বলতে কি আছে? রয়্যাল বেঙ্গল টাইগার আছে, ভাল্লুক আছে, কুমির আছে, তারপরে গন্ডার আছে, হাতি হরিণ তো প্রচুর দেখতে পারবেন, আশা করি হরিণটা দেখতে পারবেন বেশি যদি ইয়ে থাকে। আর বাচ্চা নিয়ে যাওয়াটা মানে আপনি রেকমেন্ড বাচ্চাদের জন্য ঠিক করছেন? আছে, বাচ্চাদের জন্য ব্যাঙ্গালোর সাইডটা ঠিক আছে। ঠিক আছে। তো এদিক দিয়ে যান, সেবক দিয়ে গেলে পরে পাহাড়টাও পাবেন। হ্যাঁ, সেবক দিয়ে পাহাড় দেখতে যেতে পারবো। হ্যাঁ, রাইট। দাদা বলে দিলেন এছাড়া আর কোথায় যাওয়া যায় বাচ্চাদের নিয়ে, মানে পিকনিকও করা যায় ওখানে, প্লাস কিছু মানে ওইভাবে করতে দিবে না, মানে এমনি হ্যাঁ নর্মাল গাড়ির মধ্যে যতটা টুকটাক স্ন্যাক্স খাওয়া, হ্যাঁ সেইটাই পিকনিক, মানে মাদুর বিছিয়ে নিচে পিকনিক করা সেইটা নয়, দাদা ক্ল্যারিফাই করলেন। তো উনি বলে দিলেন যে আমরা শালুগড়ায় যেতে পারি আমাদের পার্সোনাল গাড়িতে, সাফারি না করলেও মানে চলবে। কোন দিকে যেতে হবে সেটা দাদা বলে দিলেন আমাদের, কি সাইটিং হতে পারে সেটাও উনি বলে দিলেন। আর আজকে ওনারা চেষ্টা করছেন 99% কিছু একটা দেখানোর, এক্সেপ্ট ফর হরিণ যেটা আমরা অলরেডি দেখে নিয়েছি, আর ময়ূর। তো সেজন্যই আমরা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, জাস্ট অপেক্ষা করছি যদি কিছু দেখা যায়। ও পলাশের গাড়ি চলেও গেছে ওখান দিয়ে, ও হাইওয়ে ক্রস করে আবার জঙ্গলে ঢুকে অন্য জায়গায় ঢুকে গেছে। ও অন্য জঙ্গলে ঢুকে গেছে। আমরাও যাবো। আমরা একটা জঙ্গল থেকে বেরিয়ে এলাম, সেখানে রেসর্ট দেখলাম গজগামিনী, তাপস পালক ছিল বলছে এনারা। এখন হাইওয়ের উপরে আছি, এবার হাইওয়ে ক্রস করে আরেকটা জঙ্গলে আমরা দেখবো। এটা আমরা নেওড়া ফরেস্টে ঢুকেছি। এই যে গাছটা পড়ে আছে দেখছেন, এটা কদিন আগে কিন্তু হাতি এসে ফেলে দিয়ে গেছে। আর গাইড দাদা বলছেন যে এই দিকে, মানে যেদিকে আমি ক্যামেরাটা ধরে আছি, এই দিকে কিছু সাইটিং পাওয়ার চান্সেস আছে। এটা একদম ঘন জঙ্গলে ঢুকে এসেছি আমরা। এইখানে এই পাশে একটা রাস্তা আছে, হ্যাঁ এটার মধ্যে যদি ঢুকেন না, গায়ের মধ্যে গাছ লেগে যাবে, পুরো ডিপ। আচ্ছা, গায়ের মধ্যে গাছ লেগে যাবে, এতটাই ডিপ, ওটা আমরা যাবো না, তো ওদিকে আমরা যাবো না সেই জন্য। যদি আপনারা যেতে চান তাহলে ঢুকে দেবো। ব্যাপারটা গায়ে গাছ উনি লাগে তো। বলছেন যে এইদিকে একটা রাস্তা আছে যেখানে গাড়িতে যেতে পারে, আমরা বললে যাবে, খুব ডিপ, গায়ে গাছ লাগবে। হ্যাঁ মানে রাস্তাটা খুব সরু, হ্যাঁ, তো আমরা বললে যাবেন, কিন্তু এমনিতে যাবেন না। না দরকার নেই। এখানে পাকুড় গাছ আছে, ওনারা বলছেন যে যে গাছটা আছে এখানে, এই গাছটার গায়ে মাটি লেগে আছে, হাতি এখানে যে গাছ চুলকেছে। কি বললে? পাকুড় গাছের গায়ে হাতি গা চুলকোয়, ও সেজন্য ওখানে মাটি লেগে আছে, হাতির গায়ের মাটিটা। এই হরিণ ডাকছে, হরিণ চুপচাপ থাকুন, এই টের পাবেন ডাকটা। বুঝছেন? ওই হ্যাঁ ডাকছে না। অনেকটা ময়ূরের ডাক। ময়ূর তো ডাকছে কেন জানি না বাবা, আশেপাশে বাঘ ফাঘ আছে নাকি? না না, বাঘ ডাকে, ময়ূর ডাকে না, বাঘ ডাকে। এই জলদি শুরু করি।
footprint. এখানে গাছ ফাছগুলো দুমড়ে আছে, মোস্ট প্রবাবলি হাতিয়ে গেছে, ওনারাও তাই বলছেন। কোন দিকে গেছে তবে গাছ? কিসের আওয়াজ রে ভাই? গাড়ি গাড়ি ভয় পেলে হয়? এত জঙ্গলে আসিস তো খুব জঙ্গল। ও নাকি অ্যামাজন যাবে, রেইন ফরেস্ট। বাইসন গেছে। আচ্ছা বলিস তোরা না, এই চলুন তো বাইসন ফাইসন দেখতে হবে না, চলুন। আই চুপ কর, ভয় লাগার কি আছে? ভয় লাগার কি আছে? না না, একদম ভয় পাচ্ছি না, চলুন তো। দেখে যাচ্ছেন জঙ্গলে আসবে আবার ভয় পাবে, এরকম হয় না। আমরা ভেবেছিলাম হাতি গেছে, বাট অ্যাকচুয়ালি হাতি নয়, মোস্ট প্রবাবলি বাইসন গেছে। দাদা নেমে চেক করে এলেন। বাট খুব অ্যাডভেঞ্চারাস লাগছে এই বোটে। কিছু দেখতে পাইনি ঠিক আছে, একটা ময়ূর দেখতে পেয়েছি, বাট স্টিল এই জার্নিটা কিন্তু যথেষ্ট অ্যাডভেঞ্চারাস লাগছে। দেখা যায় আসামে তো প্রচুর। হ্যাঁ, জংলার রোড সাইডে অনেক দেখা যায়। এই ময়ূর ডাকছে, এই লম্বা লম্বা পাতাগুলো দেখছো? ময়ূর এখন সব গাছে উঠবে। এই যে লম্বা লম্বা পাতাগুলো, হ্যাঁ এগুলো এত ময়ূর ডাকছে কেন? লাগানো হয়েছে, কুন্ডি গাছ। কোথায় ময়ূরটা দেখতে পাচ্ছি? এখন সব ময়ূর গাছে গাছে। ময়ূর গাছে চড়ে গেছে এখন। আচ্ছা, ময়ূর সব গাছে চড়ে যাবে এখন। লেপার্ডের ভয়। লেপার্ডের ভয়, লেপার্ডের ভয় ময়ূর গাছে চড়ে যাবে, তাই বলছে। আমিও কোন গাছে উঠবো? আমি তো গাছে উঠতে পারবো না। ওয়াও, এই সামনে দিকটা দেখো গো, কালো অন্ধকার হয়ে আছে। আমি একটু আরেক হ্যাঁ, ওই ভাঙা ভাঙা আছে তো। নামবো নাকি? সবাই নামবেন না, সবাই নামবেন না, নামবেন না। যাচ্ছে না, পুরো জঙ্গলের মধ্যে আমরা